স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ নৌযানটিও আটকে দিয়েছে ইসরায়েল। অবরোধ ভাঙতে নতুন করে যাত্রা শুরু করেছে আরও 11টি জাহাজ। এদিকে গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর থেকে আলাদা অবস্থানে আছেন বলে জানান আলোকচিত্রী শহীদুল আলম। এর মধ্যেই নেতানিয়াহু বাহিনীর এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। শুধু হাতে নয়, ফিলিস্তিনিদের ভাতে মারতেই একের পর এক পদক্ষেপ হাতে নিচ্ছে ইসরায়েল। এরই অংশ হিসেবে গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও দখলে নিয়েছে তারা। এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণে নেয়। পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট নামের এই নৌযানটিতে 6 জন ক্রু ছিলেন। এ পরিস্থিতিতে ফ্লোটিলার অধিকার কর্মীরা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অন গাজা। তবে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি জানায় ইসরায়েলের অবরোধ ভাঙতে প্রায় 100 অধিকার কর্মী সহ গাজা অভিমুখে নতুন করে যাত্রা করছে আরও 11টি জাহাজ। এদিকে ফ্লোটিলার কাছ থেকে আলাদা অবস্থানে আছেন বলে জানান আলোকচিত্রী শহীদুল আলম। ফেসবুকে তিনি একথা বলেন, আমরা এই মুহূর্তে একমাত্র এই 9টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমরা আজকে ফিলিস্তিনি টাইম জোনে এসেছি, এখনো দূরত্ব রয়েছে, তবে আজকে আমরা এই 8টা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে। এরই মধ্যে নেতানিয়াহু বাহিনীর এ নেক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমেছেন যুক্তরাষ্ট্র, ইতালি, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। দক্ষিণ ফ্রান্সের মার্সি নগরে বিক্ষোভকারীরা অস্ত্র প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয় অবরোধ করতে গেলে পুলিশ কয়েকশো আন্দোলনকারীকে আটক করে। সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির প্রধান শ্রমিক ইউনিয়নগুলো। রোমের পুলিশ জানিয়েছে প্রায় 10,000 মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। বিক্ষোভ মিছিল হয়েছে তুরস্কের ইস্তাম্বুলের ইসরায়েলি দূতাবাস অভিমুখে। এছাড়াও ফ্লোটিলার সমর্থনে বিক্ষোভে যোগ দেন সুইজারল্যান্ডের প্রায় 3,000 মানুষ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরেও যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আফরিন মৌ, নিউজ 24। গাজা পরিণত হয়েছে এক রক্তক্ষয়ী মৃত্যুকূপে। শিশুদের কান্না আর মায়েদের আহাজারিতে কেঁপে উঠছে পুরো বিশ্ব। আর এর মধ্যেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ এবং বিক্ষোভ করেছে জামাত ইসলামী। সমাবেশে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। গাজায় ত্রাণ গ্রহণকারী নৌবহর আটকের প্রতিবাদে ঢাকায়ও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলাম। স্লোগানে স্লোগানে মুখর পুরো পল্টন এলাকা। প্রতিবাদ মিছিল বিজয়নগর কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় গাজায় ত্রাণবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। এর আগে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে নানা হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, গাজায় ত্রাণবাহী জাহাজে আক্রমণ, হামলা মানবতাবিরোধী অপরাধ। ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500 অধিক এই ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এদিকে গাজায় ত্রাণবহরে হামলার প্রতিবাদে ফেনী ও কুমিল্লায়ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ইউরোপের অন্যান্য দেশ যেখানে অভিবাসন নীতি কঠোর করতে ব্যস্ত, ঠিক তখনই
তুলনামূলক উন্মুক্ত নীতি গ্রহণ করেছে স্পেন, আর এতে শ্রমবাজারে কর্মী সংখ্যা বাড়ার পাশাপাশি কর্মসংস্থান রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সেই সঙ্গে দক্ষ জনবলের সংকট থেকে রক্ষা পেয়েছে দেশটি। নতুন আগতদের একটি বড় অংশ ল্যাটিন আমেরিকা থেকে এসেছে। সম্প্রতি স্পেন বৈধ অভিবাসনের নিয়ম সহজ করেছে এবং আরও অনিবন্ধিত অভিবাসীদের কাজ ও বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। এই অবস্থায় দেশটি ইউরোপের অর্থনীতির দুর্বল অবস্থার মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। 2024 সালের শুরু থেকে দেশটির অর্থনীতি গড়ে 3% হারে বৃদ্ধি পাচ্ছে। আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজা। রাজধানী ডাবলিনের বৈদিক মন্দিরে হয় সবচেয়ে বড় দুর্গাপূজার এই আয়োজন। স্থানীয় আইরিশরা সহ অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সমীর কুমার ধরের রিপোর্টে থাকছে বিস্তারিত। হিন্দু শাস্ত্র এবং পঞ্জিকা অনুসারে মা দুর্গা এবার মর্তে এসেছেন গজ বাহন বা হাতিতে এবং কৈলাসে ফিরে যাচ্ছেন পালকি বা দোলনাতে। অন্যান্য দেশের মতো সনাতনী বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা আয়ারল্যান্ডও হচ্ছে। পূজা মণ্ডপের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে পূজা মণ্ডপে যাচ্ছেন অনেক ভক্তরা, আবার অনেকে বিভিন্ন ইউরোপীয় দেশগুলোতেও যাচ্ছেন। আয়ারল্যান্ডের আদি পূজা খ্যাত কিলার্নি দুর্গাপূজার সাথে গলয়ে লিমিরি কর্ট আর রাজধানী ডাবলিনের শহরে বেশ কয়েকটি পূজা মণ্ডপ তৈরি হয়। অসংখ্য ভক্তবৃন্দ 5 দিনব্যাপী অনুষ্ঠানে যুক্ত হন। কর্ট শহরে দুর্গাপূজা উপস্থিত ছিলেন স্থানীয় ডেপুটি মেয়র। জমকালো অনুষ্ঠানটি ছিল দেখার মতো। রাজধানী ডাবলিনের বৈদিক মন্দিরে অনুষ্ঠিত হয় সবচাইতে বড় দুর্গাপূজার আয়োজন। স্থানীয় আইরিশরা সহ অন্যান্য ধর্মের লোকদের উপস্থিতি লক্ষণীয়। প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী মা দুর্গার পূজা সম্পন্ন করছি এবং আমাদের শাস্ত্রে দেবী পুরাণে সবসময় লেখা আছে যে মহিলারাই শক্তি পুজো করেন, আর আদি শক্তি যে সমগ্র শক্তির উৎপত্তি সেইটা সবসময় প্রত্যেকটা পুরাণে লেখা আছে। মা পূজা যদি করলে আমাদের উন্নতি হবে, যারা অসুবিধা থাকে এগুলো হারিয়ে যায়, আর আমরা আনন্দেতে শান্তিতে থাকতে পারি। সেই জন্য মা কৃপা থাকলে সব হয়ে যাবে, এর জন্য আমরা মা পূজা করি। উপস্থিত ভক্তবৃন্দরা বাংলাদেশের সকলের জন্য শান্তি, মঙ্গল এবং উন্নতি কামনা করেন। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। জার্মানিতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানী বার্লিন সহ দেশটির নানা পূজা মণ্ডপে ছিল ভক্তদের ভিড়। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। 5 দিনের ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে দেবী বিসর্জনের মধ্য দিয়ে জার্মানিতে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে বিহিত পূজা করেন দেবীর ভক্তরা। মন্ত্রপাঠ শেষে পুষ্পাঞ্জলি প্রদানের পর ছিটানো হয় শান্তির জল, করা হয় দর্পণ বিসর্জন। শেষবারের মতো দেবীকে কাছে পেয়ে ভক্তরা মেতে ওঠেন মহানন্দে। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন অসত্য ও দুষ্টের প্রতীক অসুরকে দমন করে দেবী দুর্গা পুত্র কন্যাকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর গৃহ কৈলাসে ফিরে যান। আর সেই বিদায়ের মুহূর্তে বিষাদে ভরে ওঠে পূজা মণ্ডপগুলো। জার্মানির বার্লিন হিন্দু সোসাইটি সহ অন্যান্য পূজা মণ্ডপে শেষবারের মতো দেবীকে তেল সিঁদুর পরিয়ে পান মিষ্টি মুখে দিয়ে বিদায় জানান ভক্তরা। বিদায়ের আগে আনন্দে মেতে ওঠেন দুর্গা ভক্তরা। প্রার্থনা করেন শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানা আয়োজনে স্পেনের রাজধানী মাদ্রিদে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। আর এই উৎসবে অংশ নেন বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের অনেক প্রবাসী। ঢাকঢোল ও শঙ্খ বাজিয়ে উলুধ্বনিতে দুর্গাপূজা ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবের নগরীতে। উৎসব মুখর পরিবেশে প্রবাসী শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পেরে খুবই উৎফুল্ল মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী। এ সময় মাদ্রিদে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা উত্তম মিত্র, মিথিদেব সহ আরও অনেকে।
কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাসকাটুন সর্বজনীন পূজা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজা। আর 3 দিন ব্যাপী এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল মণ্ডপ। শিশু কিশোর সহ স্থানীয় শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। দেবী দুর্গার আরাধনায় ভক্তরা ভরে ওঠেন ভক্তি আর শ্রদ্ধায়। বিজয়া দশমী ও সিঁদুর খেলায় সমাপ্ত হয় মহোৎসব। পূজা সুন্দরভাবে সম্পন্ন হয়। প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানান এসএসপিপির সভাপতি দেবল চৌধুরী ও সাধারণ সম্পাদক জয়দীপ দাস। রাজধানীর মিরপুরে যাত্রী নামিয়ে গুলি ও বাসে আগুনের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। একটি ফোন কলের রেকর্ড ধরে খোলাসা হতে চলেছে এই ঘটনার জট। বাস মালিককে ফোন করে প্রতি মাসে 1 লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেয় নেসার নামে এক যুবক। আর টাকা না পেয়ে এর আগেও একজনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। শুক্রবার সকাল 7:12 সিসিটিভি ফুটেজে দেখা যায় মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে 4 অস্ত্রধারী। মুহূর্তেই কয়েক রাউন্ড গুলি ছুড়ে তৈরি করা হয় আতঙ্ক। নামিয়ে দেয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কুপিয়ে আগুন দেয়া হয়। আঘাত করা হয় বাস চালক ও হেলপারকে। গাড়িতে 2-3 জন উঠে আমার স্টাফের কন্ট্রাক্টরের পিস্তল ঠেকাই দিয়ে যাত্রী যাচ্ছে বকা দিয়ে নামাই দিয়ে পরে গাড়ির ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়েছে। আর সামনে লোক একজন খাড়া সামনে দিয়ে আমার গাড়ির ভিতরে 2 রাউন্ড গুলি করে সামনে গেলাতে মারছে। আর বলছে যে তোর কোম্পানির লোককে বলবি যে চাঁদা না দিলে গাড়িতে এমন প্রতিদিন আগুন ধরবে। ডাইন পাশে পিস্তল ঠেকে রাখছে, আরেকজন পিস্তলে ইয়া দিয়ে আমার এই পাশে গাড় ফাঁসিয়ে দিছে, এই পাশে গাড় ফাঁসিয়ে দিছে। পরক্ষণেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে মোবাইল কল আসে। নেসার পরিচয় দিয়ে কলদাতা হুমকি দেন চাঁদা না পেলে আর ফাঁকা গুলি নয়, এরপর কেটে নেওয়া হবে গলা। আর আপনার ম্যানেজার টাইম নাই, সুমন ওই যে সুমন টমন ওগুলো টাইম নেই, ওগুলো কিন্তু রাস্তায় খুব খাইবো কিন্তু না মাথাতে এই বডিতে মাথা আলাদা হয়েছে বডি পরের লোকে সমাধা করেন আগে ওই মোহাম্মদপুরতে কিন্তু যাইতে পারতো না। বাস মালিকদের অভিযোগ কয়েক মাস যাবৎ চাঁদা দাবি করছে একটি চক্র। মাসখানেক আগেও কুপানো হয় পরিবহনের টিকিট চেকারকে। আমাদের কাছে চাঁদা দিতেছে, হুমকি ধমকি দিতেছে, তো চাঁদা না দিলে এর থেকে আরো ভয়াবহ কিছু হবে। ওর নাম হচ্ছে নেসার এবং পিন্টু। এবার অভিযুক্ত নেসারের সন্ধান পায় নিউজ 24। নেসার ঘটনার সমস্ত দায়ভার চাপান কিলার আব্বাস নামে আরেক চরিত্রের উপর। হুমকি দেন প্রতিবেদককেও। সেটা আমি জানি না, এখন কি কোনো কিছু জানি না, জানে সব আব্বাসে, কিলার আব্বাসে জানে। ও আমারে চাকরি করে খাইতে দেয় না, ও জানে ভালো। ও জেলতে বাইরিয়া ও দেশ পুরো ওর দখলে লয়ে নিছে। আপনার এই মন ইচ্ছায় যদি কিছু করেন সেটা তো আর ভালো হবে না, তাই না? আগের ঘটনায় কাফরুল থানায় নেসারের নামে মামলা দায়ের করা হলে 1 মাসেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। শুক্রবারের ঘটনায় বারবার চেষ্টা করেও কথা বলতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বিএনপি শিগগিরই আসন ভিত্তিক প্রার্থী বাছাই করে গ্রিন সিগন্যাল দেবে। গুলশানের নিজ বাসায় আলাপকালে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, নির্বাচনী জোট গঠনে আলোচনা চলছে। যারা জোটে আসবে তাদের আসন ছাড় দেওয়া হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ আদালতের বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুতির অংশ হিসেবে আসন ভিত্তিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। চেষ্টা করছেন মানুষের মন জয় করার। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ধানের শীষের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে প্রচারণা রয়েছে। এমন তথ্য নাকচ করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, শিগগিরই প্রতিটি আসনে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানুগভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব, সেটা তখন ফাইনাল হবে। নির্বাচনে জোট গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তবে এনসিপির সঙ্গে এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে দাবি তার। রাজনৈতিক আলোচনা তো সব দলের সাথে হয়, এনসিপির সাথেও হয়, তবে আসন ভিত্তিক কোনো আলোচনা তাদের সাথে আমাদের হয়নি।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচারিক প্রক্রিয়ায় তাদের ভাগ্য নির্ধারণ হওয়া উচিত। রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত আইসিটি কোর্টে। আগে আইন ছিল না, এখন তো আইন সংশোধন হয়েছে। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদের বাকি প্রস্তাবগুলো এই সরকারের সময়ে বাস্তবায়নের পক্ষে সব দল একমত হয়েছে বলে জানান বিএনপির এই প্রভাবশালী নেতা। বলেন, সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আসন সমঝোতা হলে আগামী নির্বাচনে শরিকদের 100 আসন ছাড়তে পারে জামাত। খুলনায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্র শিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পারওয়ার আরও বলেন, 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামাত, তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে। 300 আসনে সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না, যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক কিছু সিট তোমাদের ছাড়া লাগবে, নাকি বলেন কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে, যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে সে পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে সংবিধান পরিবর্তন ইস্যুতে সেমিনারে এসব কথা বলেন এনসিপি নেতা সারওয়ার তুষার। বলেন, সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে। ঐক্যমত্য কমিশনে বিএনপির যুক্তিতর্কের কঠোর সমালোচনা করেন তিনি। এ সময় জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিরোধ মেটানোর আহ্বান জানান এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। সরকারকে এটাও ভাবতে হবে, যদি রাজনৈতিক দলগুলো একমত না হয় এবং খুবই সম্ভাবনা আছে যে একমত হবে না, সেক্ষেত্রে সরকারকে পজিশন নিতে হবে। এই সরকার তো শুধু কমিশন না, জুলাই সনদটা বাস্তবায়ন হবে ইলেকশনের আগেই। পদ্ধতি যে 2-3টা পদ্ধতি আলোচনা এসছে, সেই 2-3টা পদ্ধতি থেকে একটা পদ্ধতি বাছাই করেন, কিন্তু এটা ইলেকশনের পরে করা যাবে না। বাস্তবায়নটা হতে হবে জনগণের অভিপ্রায়ের উপরে। আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন, তা নিয়ে কোনো শঙ্কা নেই। জাতিসংঘের সফর অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ সফর শেষে শুক্রবার রাত 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই রাষ্ট্রপ্রধানের সাথে এই সফর, যা সফল হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব আবহাওয়ার খবর দিয়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অবস্থান পরিবর্তন করে ভারতের ওড়িশায় থাকলেও আর এর প্রভাবে ঢাকা সহ সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এরকম আরও 5 দিন এমন অবস্থা থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। তবে এই টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে। সকালের সূর্য ওঠার আগ থেকেই মেঘে ঢাকা রাজধানীর আকাশ। 6:30টার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, পরে গুড়ি গুড়ি বৃষ্টি চলে 10টা পর্যন্ত। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের ফলে সারা দেশে এমন চিত্র বেশ কয়েকদিন ধরে। টানা বৃষ্টিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। এই বৃষ্টি হওয়াতে আমরা সমস্যায় আছি, আমাকে ইনকাম কমে যাচ্ছে। বৃষ্টির মধ্যে ভিজলে গাড়ি চালাইলে জ্বর আহে, শরীর অসুস্থ হয়, আর অনকার জ্বর এত খারাপ, শরীর মরিল পুরা ব্যথা হয়ে যায়। তবে এ বৃষ্টি সহসাই মুক্তি মিলছে না। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপ ভারতের উড়িষ্যায় অবস্থান করলেও বৃষ্টি থাকবে আরও অন্তত 5 দিন। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, তারপরে এই চট্টগ্রাম,
সব বিভাগই মোটামুটি অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরনের যে বৃষ্টিপাত, যে ভারী থেকে অতি ভারী বা যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা প্রায় 6 তারিখ না হলেও 5 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের অবস্থান পরিবর্তন হলেও ঝুঁকি থাকায় সব সমুদ্র বন্দরে সতর্ক সংকেত বলবৎ থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। পার্বত্য এলাকায় রয়েছে পাহাড় ধসের শঙ্কা, তাই বাসিন্দাদের সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানানো হয়েছে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।